প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিবিএস পাস প্রথম বর্ষের ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি, ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। স্বাগতম। আমি আজকের পাঠ ঘোষণা করছি। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় আর চ্যাপ্টার 9 ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যার বাংলা আর্থিক বিবরণী সমূহ। আজ আমি তোমাদের আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। যদিও এটা নতুন চ্যাপ্টার, কিন্তু তোমরা আর্থিক বিবরণী ইন্টারে করে আসছো এবং আর্থিক বিবরণীতে আমরা কোন কোন হিসাবগুলো করি সেগুলো সম্পর্কে তোমরা বাংলায় ধারণা রেখেছ। আজ আমি ইংরেজি এবং বাংলা দুটোই বলবো তোমাদের। তবে আমাদের তো জানো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অঙ্কগুলো অর্থাৎ ডিজিটগুলো সাধারণত ইংলিশে লিখতে হয়, আর তথ্যগুলো তোমরা বাংলায়ও দিতে পারো, আর তোমরা ইংরেজিতে দিলে তো দিতেই পারো, কোনো সমস্যা নেই। তবে ডিজিটগুলো মানে ম্যাথসগুলি অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু একটু বাংলা ভাষাভাষীতে অভ্যস্ত, তাই আমরা প্রত্যেকটা আইটেম ইংরেজির পাশাপাশি বাংলায় আমি তোমাদের ভালো করে বোঝার জন্য বলবো। আচ্ছা, এবার আসো, আমি সরাসরি ক্লাসে চলে যেতে চাই। অর্থাৎ দেখো, একটা কোশ্চেন আমি তোমাদের সামনে রেখেছি। এটা হলো একটা ট্রায়াল ব্যালেন্স। আর তোমরা জানো আমাদের কোশ্চেনটার ফিনান্সিয়াল স্টেটমেন্টের আমাদের দুটো অংশ থাকে, একটা ট্রায়াল ব্যালেন্স থাকে আর আরেকটা অ্যাডজাস্টমেন্ট থাকে। এই যে দেখো অ্যাডজাস্টমেন্ট। তো আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্সটা একটু ভালো করে বুঝে নেই, আর আমরা তারপর ম্যাথসে যখন যাব তখনও আবার বুঝাবো। তবে প্রথমে ম্যাথসে যাওয়ার আগে, সলিউশনটায় যাওয়ার আগে আমি তোমাদেরকে পুরো বিষয়টা একবার বুঝিয়ে বলছি। দেখো এখানে যে এনইউ বিবিএ অনার্স অর্থাৎ অনার্সে এটা 2017-তে আসছে। আর তোমরা জানো আমাদের বইগুলো অনার্স এবং পাসের জন্য সাধারণত আলাদা করা হয় না। একই ম্যাথস, একই ধরনের ম্যাথস তোমার অনার্সেও আসে, পাস কোর্সেও আসে। তো যাই হোক, এবার আসো আমরা একটু পড়ি ম্যাথসটা। ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার রেলিভেন্ট ইনফরমেশন অফ আলম ট্রেডার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2016। 2016 সালের আলম ট্রেডার্সের বৎসর শেষে তথ্য সম্বলিত নিম্নে একটি তোমার ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল দেওয়া আছে। আলম ট্রেডার্স ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2016। আচ্ছা, এখানে ডেবিট আইটেমগুলো দেওয়া আছে, এখানে ক্রেডিট আইটেমগুলো দেওয়া আছে। আচ্ছা, তোমরা জানো সকল প্রকার এক্সপেন্স এবং অ্যাসেটগুলো ডেবিট হয়, অর্থাৎ ডেবিট পাশে তোমরা পাবে সকল প্রকারের এক্সপেন্স এবং অ্যাসেটগুলো, এবং অ্যাডভান্স এক্সপেন্স পাবা এবং তোমার এক্রুড ইনকাম পাবা। আচ্ছা, এখানে ডেবিট দিকে। আর ক্রেডিট দিকে হলো তোমার রেভিনিউ পাবা এবং তোমার লাইবিলিটিস পাবা। আচ্ছা, এবার আসো ক্যাশ। তোমরা জানো ক্যাশ নগদ, আর এটা ডেবিট এবং এটা হলো কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিস এবং এটা হলো কারেন্ট লাইবিলিটিস। ক্যাপিটাল লাইবিলিটিস, এটা কি মালিকানা সত্ত্ব। ড্রয়িংস মালিকানা সত্ত্বকে হ্রাস করে, ড্রয়িংস মানে উত্তোলন, আর ক্যাপিটাল হলো মূলধন। ফার্নিচার অ্যান্ড ফিকচার্স। ফার্নিচার অ্যান্ড ফিকচার্স, এখানে ফিকচার্সটার বাংলাটা তোমরা জানো কিনা আমি জানি না। তোমরা দেখবে
আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফার্নিচার আলাদা থাকে এবং কতগুলো তোমার ওয়ালের সাথে উপরে বা নিচ পর্যন্ত কতগুলো ফিটিংস থাকে, ফার্নিচারের মতোই ফিটিংস থাকে, এগুলোকে ফিকচার্স বলে। হ্যাঁ, তারপর আসো ইকুইপমেন্টস যন্ত্রপাতির মতো মনে করতে পারো, অর্থাৎ সরঞ্জাম। সোজা কথা হলো এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছাড়া আদার্স অ্যাসেটগুলোকে ইকুইপমেন্টস বলে। আচ্ছা, এটাও অ্যাসেট এবং এটা হলো ফিক্সড অ্যাসেট। ফার্নিচার অ্যান্ড ফিকচার্স এটাও ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্টসটাও ফিক্সড অ্যাসেটস। আচ্ছা, তারপর আসো মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1/1/2016। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে হলো ব্যবসায়িক পণ্য। এখানে ব্যবসায়িক পণ্য বলতে মজুদ পণ্য, ইনভেন্টরি হলো মজুদ পণ্য। আচ্ছা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো ব্যবসায়িক মজুদ পণ্য, আর এটা হলো 1/1 হলে বুঝতে হবে যে এটা প্রারম্ভিক মজুদ। আচ্ছা, প্রারম্ভিক মজুদটা সাধারণত আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে থাকি। আচ্ছা, আর এবং এটা কস্ট অফ গুডস সোল্ডে যায়। পারচেজ এটাও কস্ট অফ গুডস সোল্ডের একটা আইটেম। পারচেজ মানে হলো ক্রয়, আর সেলস হলো রেভিনিউ, এটাও ইনকাম স্টেটমেন্টের একটা আইটেম এবং এটা হলো রেভিনিউটা ক্রেডিট হয়। ওয়েজেস এক্সপেন্স মজুরি খরচ ডেবিট, সকল প্রকারের খরচগুলো ডেবিট। স্যালারিস এক্সপেন্স বেতন খরচ ডেবিট। প্রিপেইড রেন্ট কিন্তু খরচ, আর খরচের অগ্রিম হলে এটা সাধারণত কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখানো হয় এবং এটা আপাতত সম্পদ হিসাবে দেখানো হয়। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স তোমরা জানো এটাও একটা এক্সপেন্স, আর এই এক্সপেন্সটা যদি অগ্রিম হয়ে থাকে তাহলে আপাতত অ্যাসেট হিসেবে দেখানো হয়, আর আমরা সাধারণত এটাকে কারেন্ট অ্যাসেটে দেখাই। সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ হলো তাও সরঞ্জাম আমাদের হাতে আছে, এটাও সাময়িকভাবে আমরা তোমার খরচ হয়ে গেলে খরচ, আর হাতে থাকলে এটা আমাদের সাময়িকভাবে সম্পদ হিসাবে দেখানো হয়। এই হলো আমাদের টোটাল ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আইটেম 12,34,500 এবং ক্রেডিট দিক 12,34,500। নেক্সট অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা একটু দেখি অ্যাডজাস্টমেন্টগুলো বোঝার চেষ্টা করি। এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং মানে হলো সমাপনী, ইনভেন্টরি হলো মজুদ। ওয়াজ ভ্যালুড এট টাকা 41,000, অর্থাৎ মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 41,000। আমরা সমাপনী মজুদ পণ্য কোথায় দিয়ে থাকি তোমাদের মনে আছে, ইন্টারে তোমরা বাংলায় করেছো, এখন একটু ইংরেজিতে করবে, এই আর কিছু না। তো আমরা বাংলায় যখন করেছিলাম তখন সমাপনী মজুদটা আমরা 2 জায়গায় অন্তর্ভুক্ত করেছি। আরেকটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, অ্যাডজাস্টমেন্টের এই আইটেমগুলো আমরা কমপক্ষে 2 জায়গায় এন্ট্রি করব, কমপক্ষে 2, 4, 6 এভাবে আমরা এন্ট্রি করব। তাহলে এন্ডিং ইনভেন্টরি একবার আমার ব্যালেন্স শিটে সম্পদ হিসাবে দেখাবো সমাপনী মজুদ পণ্য, মনে আছে তোমাদের, চলতি সম্পদ, এখানে কারেন্ট ইংরেজিতে, বাংলায় হলো চলতি সম্পদে আমরা এটাকে দেখাবো, এটা এক জায়গায়। আরেক জায়গায় হলো আমরা ইনকাম স্টেটমেন্টের কস্ট অফ গুডস সোল্ডস, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ে থেকে আমরা ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরিটা মাইনাস করে দেখাই, মনে আছে? আচ্ছা, নেক্সট ওয়েজেস এক্রুড। ওয়েজেস এক্রুড মানে বকেয়া, ওয়েজেস হলো মজুরি। আর আমি কি বলেছি, অ্যাডজাস্টমেন্টগুলো কমপক্ষে 2 জায়গায় এন্ট্রি হবে। তাহলে এই বকেয়া মজুরিটা, বকেয়া খরচের বকেয়া চলতি দায়, কারেন্ট লাইবিলিটিস, খরচের বকেয়া চলতি দায়, ইংরেজিতে কারেন্ট লাইবিলিটিস। একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা মনোযোগ দিয়ে শুনলে অঙ্কটা বুঝবে এবং নিজেরা করতে পারবে। মনোযোগের অভাব হলেই কিন্তু অঙ্কটাতে তোমরা প্রবলেম ফেস করবে। এখন আসো আবার বলি, ওয়েজেস এক্রুড বকেয়া মজুরি, স্যালারিজ পেয়েবেল, পেয়েবেল মানে কি দিতে হবে বকেয়া,
স্যালারিজ পেয়েবল, পে করতে হবে, অর্থাৎ বকেয়া। তাহলে এই খরচেরও বকেয়া, মজুরির বকেয়া, স্যালারির বকেয়া, দুটোই কিন্তু খরচের বকেয়া। খরচের বকেয়া হলে সংশ্লিষ্ট খরচের সাথে একবার যোগ করতে হবে, আর একবার আমাকে কারেন্ট লায়াবিলিটিসের দায়ের দিকে দেখাতে হবে। তাহলে ওয়েজেস অ্যাক্রুড মানে বকেয়া মজুরি, মনে আছে আমরা ইন্টারে বাংলায় করেছিলাম, মজুরির সাথে আমরা বকেয়া মজুরিটা যোগ করব। আবার কারেন্ট লায়াবিলিটিসে অ্যাক্রুড ওয়েজেস হিসেবে আমরা দেখাবো। একইভাবে স্যালারিজ পেয়েবল 3000 একবার আমরা স্যালারির সাথে যোগ করব, আর একবার আমরা কারেন্ট লায়াবিলিটিসে দেখাবো বকেয়া বেতন হিসাবে, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, 3, প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার 7000। আচ্ছা, প্রিপেড রেন্টটা কি? প্রিপেড রেন্ট আমাদের তোমার এই যে দেখো রেওয়া মিলে ছিল, এই যে প্রিপেড রেন্ট দেখেছ, প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্টটাকে আমি কি বলেছি, যে আপাতত সম্পদ হিসাবে থাকবে। তাহলে প্রিপেড রেন্টটা যদি আমাদের সম্পদ হিসাবে থাকে, পরবর্তীতে এটা খরচে পরিণত হয়েছে, অর্থাৎ এক্সপায়ার্ড বলেছে না, যে দেখো এই যে দেখো প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড, অর্থাৎ আগে সম্পদ হিসেবে ছিল, এখন সময় অতিবাহিত হয়েছে, অর্থাৎ এখন এটা এই 6000 এখন খরচে পরিণত হয়েছে। তাহলে আমরা রেন্ট তো খরচ, তাহলে খরচের জন্য আমরা কি এন্ট্রি দিয়ে থাকি, রেন্ট এক্সপেন্স ডেবিট। প্রিপেড রেন্ট কিন্তু আগে ডেবিট ছিল সম্পদ হিসাবে, এখন এটা খরচ হয়ে গেছে। তাহলে খরচ হলে সম্পদ হিসাবে ডেবিট ছিল, এখন কমে যাবে, যেহেতু ডেবিটটা হয়ে যাবে ক্রেডিট, অর্থাৎ প্রিপেড রেন্ট হয়ে যাবে ক্রেডিট, এবং প্রিপেড এখন খরচে পরিণত হয়েছে রেন্ট, রেন্ট এখন খরচে পরিণত হয়েছে, রেন্ট এক্সপেন্সকে আমরা এখন ডেবিট করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে দুই জায়গায় কিভাবে গেল দেখো। প্রথমে আমরা রেন্ট এক্সপেন্স হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, আবার প্রিপেড রেন্ট সম্পত্তি পাশে ছিল অ্যাসেটসে, সেখান থেকে আবার 6000 এক্সপায়ার্ড হিসাবে মাইনাস করে দেখাবো। নেক্সট 4, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড। আমরা কি আগেরটার মতো করে চিন্তা করতে পারি না? ইন্স্যুরেন্স তো আমাদের খরচ, আমরা জানি না। তাহলে আমরা ইন্স্যুরেন্সের বেলায়ও একই কথা বলবো, এক্সপায়ার্ড যেহেতু বলেছে, এবং প্রিপেড ইন্স্যুরেন্সটা ছিল সম্পদ, এখন খরচে পরিণত হয়েছে, এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড মানে খরচে পরিণত হয়েছে। তাহলে আমরা কি করব, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল সম্পত্তি হিসাবে, এখন প্রিপেড ইন্স্যুরেন্সটা খরচ হয়ে যাচ্ছে, এক্সপায়ার্ড মানে ইন্স্যুরেন্স টাকা খরচে পরিণত হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেন? কারণ প্রিপেড ইন্স্যুরেন্স প্রথমে ছিল ডেবিট, এখন যেহেতু কমে যাবে তাই এটার উল্টো এন্ট্রি দিয়ে কমাতে হবে, অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্সকে এখন আমরা ক্রেডিট করে ফেলব। কত টাকা? 7500। আচ্ছা, এবার আসো, তাহলে এটা বলতেই পারো যে এটা দুই জায়গায় কিভাবে হলো। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা ইনকাম স্টেটমেন্টে দিব, আবার প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা কি করব, সম্পত্তি পাশ থেকে আমরা কমিয়ে দেখাবো। প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা সম্পত্তি পাশে এই 7500 টাকা এক্সপায়ার্ড হিসাবে কমিয়ে দেখাবো। আচ্ছা, এবার আসো 5, সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 1300। ওকে, এখন সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ অন হ্যান্ডটা কি? সাপ্লাইজ অন হ্যান্ড হলো আমাদের হাতে আছে সাপ্লাইজ সরঞ্জামাদি, তাহলে এই সরঞ্জামাদি আমাদের হাতে আছে
1300, কিন্তু আমাদের পূর্বে ছিল তোমাদের এই যে দেখো, আমরা একটু ইয়েতে যাই, সরি, আমরা রেওমিলটে যাই, ট্রায়াল ব্যালেন্স, এই যে দেখো সাপ্লাইজ অন হ্যান্ড 4300, বাট এখন বলছে যে অনলি 1300। আগে ছিল 4300 আর এখন বলতেছে যে আছে 1300। আগে বলছিল 4300 সাপ্লাইজ আছে, অথচ এখন বলতেছে 1300 আছে। তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আগে 4300 ছিল, এখন 1300 আছে। তার মানে 4300 থেকে 1300 বাদ দিলে যত হয় সেটা হলো তোমার খরচ হয়ে গেছে। খরচ হওয়ার পরে এখন আছে যে 1300। তাহলে আমরা খরচের একটা এন্ট্রি দিব। আমরা সাপ্লাইজ এক্সপেন্স 4300 থেকে 1300 মাইনাস করলে থাকে যে 3000। এই 3000 এখন খরচ হয়েছে দেখাতে হবে। তাহলে খরচের জন্য এন্ট্রি আমরা কি দিব? আমরা সাপ্লাইজ এক্সপেন্স দেখাবো। কোথায়? ইনকাম স্টেটমেন্টে। আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্টে সাপ্লাইজ এক্সপেন্স আগে কিন্তু ছিল না, এখন নতুন করে হয়েছে। কিভাবে বুঝেছি? আমাদের রেওমিলে দেওয়া আছে সাপ্লাইজ অন হ্যান্ড 4300, আর এখানে দেখো এই যে 5 নাম্বারে দেওয়া আছে বলছে যে 1300। এখন অ্যাডজাস্টমেন্টে বলেছে 1300 আছে। তাহলে 4300 থেকে 1300 যদি থাকে, বাকিটা কি হয়েছে? বাকিটা খরচ হয়েছে। তাহলে খরচের জন্য আমাকে একটা এন্ট্রি দিতে হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অর্থাৎ এটা ইনকাম স্টেটমেন্টে সাপ্লাইজটা এক্সপেন্স হিসাবে যাবে। কত? 4300 থেকে 1300 মাইনাস করলে 3000, এটা যাবে ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স। আর এইদিকে ব্যালেন্স শিটে সাপ্লাইজ অন হ্যান্ড 4300 থেকে মাইনাস করতে হবে 3000, তারপর দেখবা যে এই 1300ই থাকবে। তাহলে দুই জায়গায় এন্ট্রি হলো। তারপরে আসো, দ্য ইকুইপমেন্ট হ্যাজ অ্যান ইকোনমিক লাইফ অফ 50 ইয়ার্স উইথ নো সেলভেজ ভ্যালু। একটু ঘুরিয়ে বলেছে আর কি, এটা আসলে আমাদের ডেপ্রিসিয়েশন। এখানে বলেছে ইকুইপমেন্টার লাইফ হলো 50 বছর। 50 বছর পরে আর কোনো সেলভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য থাকবে না। দেখেছো, আমরা যদি ডিফারেন্ট ম্যাথস সলিউশন না করি তাহলে আমরা কিন্তু ডিফারেন্ট এই যে দেখো প্রবলেমগুলো সম্পর্কে জানবো না। আমরা এখানে একটা সিম্পল ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে, বাট এখানে কি সুন্দর দেখো ঘুরিয়ে বলেছে কথাটা। দ্য ইকুইপমেন্ট হ্যাজ অ্যান ইকোনমিক লাইফ অফ 50 ইয়ার্স উইথ নো সেলভেজ ভ্যালু। বলছে যে ইকুইপমেন্টটা তোমার 50 বছর এটার লাইফ, অর্থাৎ এটা থাকবে আর কি, 50 বছর চলবে, 50 বছর, কিন্তু এটার কোনো সেলভেজ ভ্যালু থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ইকুইপমেন্টের মূল্যকে 50 দ্বারা ভাগ করলে যেটা বেরোবে সেটাই ডেপ্রিসিয়েশন। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু অন্যরকম। এই দেখো, দ্য ইকুইপমেন্ট হ্যাজ অ্যান ইকোনমিক লাইফ অফ 50 ইয়ার্স উইথ নো সেলভেজ ভ্যালু। কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না, ইকুইপমেন্টার লাইফ হলো 50 ইয়ার্স। তাহলে এখানে আসলে স্রেফ ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে। আর এই ডেপ্রিসিয়েশনটা হবে আমাদের ইকুইপমেন্টের যে ভ্যালু সেটাকে 50 দিয়ে ভাগ করব, তারপর যেটা বেরোবে সেটাই সিম্পল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোথায় বসে? আমরা ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে দেই, আবার অ্যাসেটস থেকে ইকুইপমেন্টস থেকে বাদ দিয়ে দেখাই, অথবা লাইবিলিটিসের পাশে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে রাখি। রিকোয়ার্ড এখন তোমাকে কি তৈরি করতে হবে? মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। মাল্টিপল স্টেপ মানে কি? বহু ধাপ ইনকাম স্টেটমেন্ট। বহু ধাপ মানে কি? তোমরা ইন্টারভিউ করেছো, একটু মনে করার চেষ্টা করো। মাল্টিপল স্টেপ এবং সিম্পল স্টেপ। সিঙ্গেল স্টেপ হলো এক ধাপ বিশিষ্ট, সেখানে
আয় থেকে ব্যয়গুলো বাদ দেয়। এটা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই প্রচলিত। ক্রয় বিক্রয় হতে পারে, তবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টেই সাধারণত ক্রয় বিক্রয়ে করে থাকে। আচ্ছা, মাল্টিপল স্টেপে আমাকে কি করতে হয়? অপারেটিং এক্সপেন্সটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সেলিং এক্সপেন্স, আর একটা হলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এভাবে ক্লাসিফাইড করে দেখানো হয় বলে, অর্থাৎ অনেকগুলো ধাপে ইনকাম স্টেটমেন্টটা করা হয় বলে এটাকে মাল্টিপল স্টেপ বলা হয়। আচ্ছা, তারপর আসো বি, ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2016। ক্লাসিফাইড ব্যালেন্স শিট কি? ক্লাসিফাইড ব্যালেন্স শিট হলো তোমার ব্যালেন্স শিটে সাধারণত কী থাকে? অনেকগুলো সম্পদ থাকে, অনেকগুলো দায় থাকে। আর এই সম্পদগুলোকে যদি বিভিন্ন শিরোনামের অধীনে তোমার সাজিয়ে লেখা হয়, তবেই তাকে ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলা হয়। যেমন ধরো, ব্যালেন্স শিটে অ্যাসেট আছে, অ্যাসেটগুলোকে যদি ক্লাসিফাইড করি তাহলে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, তারপরে ডেফার্ড অ্যাসেট, এরকম তোমার লেখা যায়, ইনভেস্টমেন্ট এরকম। আবার লাইবিলিটিসগুলোকেও তোমার ওনার্স ইকুইটি, তারপর লং টার্ম লাইবিলিটিস, তারপর তোমার কারেন্ট লাইবিলিটিস, এরকম এই যে শিরোনামের অধীনে সাজিয়ে লেখা হয় সেগুলোকেই বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এবার আমরা সলিউশনে যাই। তোমরা একটা ঘর দেখতে পাচ্ছ, আর এই ঘরে শেখানোর মতো কিছু নেই, ইন্টারে তোমরা করে আসছো। এখানে বিবরণ থাকবে, ডিটেলস, আর এখানে টাকা, অর্থাৎ এখানে হিসাব করা হবে, আর এখানে ফাইনালি লেখা হবে আর কি। আচ্ছা, দেখি আলম ট্রেডার্স, আমরা একটু শিরোনামটা লিখি। এই যে দেখো, আলম ট্রেডার্স ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। আর আমরা এই যে দেখছো ডিটেলস, টাকা টাকা। আচ্ছা, এবার প্রথমেই আমরা কি করি? ইনকাম স্টেটমেন্টে সেলস রেভিনিউ অথবা শুধুমাত্র রেভিনিউ লেখা থাকতে পারে। রেভিনিউ মানে কি? আয়। আর আমরা জানি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেভিনিউটা হবে সেলস। আচ্ছা, এই যে দেখো সেলস, দেখেছ? সেলস কত? 5,85,600। এটা কি? আয়। এবং এই আয় থেকে আমরা কি করব? কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ড আবার কীভাবে তৈরি করতে হয়? আমরা ইন্টারে বাংলায় করেছিলাম কি? প্রথমে কি? ওপেনিং ইনভেন্টরি, অর্থাৎ প্রারম্ভিক মজুদ। দেখি আমাদের কি আছে। এই যে দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1/1/2016, এটার টাকা হলো 1,72,600। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে কি? প্রারম্ভিক মজুদ, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মজুদ পণ্য। মার্চেন্ডাইজ মানে ব্যবসায়িক মজুদ পণ্য। এটাকে ওপেনিং স্টক বলা হয়, ওপেনিং ইনভেন্টরি বলা হয়। তাহলে আমরা কত পেলাম? মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,72,600। তারপরে এটার সাথে কি যোগ করতে হয়? পারচেস। দেখি পারচেস কত? এই যে প্লাস পারচেস, দেখছো? প্লাস পারচেস। আচ্ছা, তারপরে আবার কি যোগ করতে হয়? আমাদের কি আছে? ওয়েজেস ছিল, ওয়েজেস যোগ করেছি। এটার সাথে আমার হবে হলো তোমার এক্রুড আছে, এই যে এক্রুড থাকলে সেটা যোগ করতে হবে। এটার সাথে এটা যোগ করার পরে 8,700। এগুলি আমি আর তোমার কোশ্চেনে যাব না, কারণ কোশ্চেনটা আমি অনেক ভালো করে তোমাদের বুঝিয়ে বলেছি। এখন আমি শুধুমাত্র স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আরেকবার টাচ দিয়ে যাব। তাহলে ওয়েজেসের সাথে এক্রুড যোগ করার পর 8,700 হয়েছে। আর কি আছে দেখি? আর কিছু নেই। তাহলে দেখো, কস্ট অফ গুডস সোল্ড জন্য আমাদের প্রথমে ইনভেন্টরি, প্রারম্ভিক ইনভেন্টরি, তারপরে তোমার পারচেস যোগ করতে হয়, ওয়েজেস যোগ করতে হয়। ওয়েজেসের সাথে যেহেতু আমাদের বকেয়া ছিল, বকেয়া যোগ করতে হয়েছে। টোটাল হয়েছে 4,29,100। আচ্ছা, এবং এগুলো থেকে আমাকে কি করতে হয়? ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস করতে হবে। দেখি, এই যে দেখো, মাইনাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্লোজিং। কীভাবে বুঝেছি? 31/12, অর্থাৎ ডিসেম্বরের 31 ইনভেন্টরিটা হলো ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, এবার আসো, দেখো রেভিনিউ কত?
5,85,600, সেটা থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড কত পেয়েছি? 3,81,100। খেয়াল করো, আমরা সেলস থেকে বাদ দিচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। এখন কি বেরোবে তোমরা জানো? গ্রস প্রফিট বেরোবে। এই যে দেখো গ্রস প্রফিট আমি সবুজ কালি দিয়ে লিখেছি, বোল্ড করে লিখেছি যাতে তোমাদের মনে থাকে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সগুলো মাইনাস করতে হবে। তাহলে অপারেটিং এক্সপেন্স আমাদের কি আছে দেখি। এই দেখো লেস অপারেটিং এক্সপেন্স মাইনাস করব, কি আছে দেখি? স্যালারিস এক্সপেন্স আছে 10,400। আর কি আছে দেখি? এটার আবার বকেয়া ছিল 3,000, স্যালারিস পেয়েবল ছিল 3,000, তাহলে এটার সাথে যোগ হয়ে 13,400 হয়েছে। আর কি আছে দেখি? রেন্ট এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্সে পর আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। আর কি আছে? সাপ্লাইজ এক্সপেন্স। ওই যে বলেছিলাম না 4,300 থেকে এখন হাতে আছে আমাদের অনলি 13,000, তাহলে 4,300 থেকে যদি 1,300 বাদ হয় তাহলে আর কত থাকে? 3,000। এই 3,000 আমাদের খরচে পরিণত হয়েছে, 3,000। নেক্সট, আমার ওই পেজে জায়গা হয় নাই, তোমাদের খাতায় কিন্তু জায়গা হবে। এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের বাকি অংশটুকু। ডেপ্রিসিয়েশন তোমাদের কত আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তোমাদের 3,50,000। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 3,50,000, মানে কি ইকুইপমেন্টের ভ্যালু ছিল, ইকুইপমেন্টের মূল্য ছিল 3,50,000, আর এটার লাইফ ছিল 50 ইয়ার্স। এটা দ্বারা ভাগ করলে যেটা বেরোবে সেটাই হলো সিম্পল ডেপ্রিসিয়েশন, অর্থাৎ 7,000 ডেপ্রিসিয়েশন। কারণ এখানে সরাসরি আমাকে কোনো পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয় নাই, আমাকে ওখানে বলেছিল যে ইকুইপমেন্টের লাইফ 50,000 এবং নো সেলভেজ ভ্যালু, কোনো ভগ্নাবশেষ মূল্য ছিল না। তাহলে সিম্পল আমাকে কস্টকে, ইকুইপমেন্টের কস্টকে লাইফ দ্বারা ভাগ করলে ডেপ্রিসিয়েশন পাওয়া যায়। 7,000 পেয়েছি। নেক্সট, তাহলে আর কিছু নাই। আমার ব্যাকে যে পেজটা আছে সেখানে দেখো, ব্যাকে এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো খেয়াল করো। এই 13,400, 6,000, 7,500, 3,000, আর এটার সাথে এখন ওই পেজে ডেপ্রিসিয়েশন আছে, এগুলো যোগ করার পরে এই খরচগুলো এই যে গ্রস প্রফিট থেকে, খেয়াল করে রাখো, এই গ্রস প্রফিট থেকে এই খরচগুলো এবং ওই পেজে যে ডেপ্রিসিয়েশন আছে সেটা সহ যোগ করে যে খরচ, টোটাল খরচ হবে, সেটাকে আমরা কি করব? গ্রস প্রফিট থেকে মাইনাস করে যেটা পাবো সেটাই হলো তোমার নেট ইনকাম। এই যে দেখছো নেট ইনকাম। তাহলে আমাদের নেট ইনকাম কত বেরোলো? 1,60,600। এই গেল নাম্বার 1 রিকোয়ারমেন্ট। এবার নাম্বার 2 রিকোয়ারমেন্টে আসো। এখানে হলো আলম ট্রেডার্স ব্যালেন্স শিট অ্যাজ এট December 31, 2016। আচ্ছা, ডিটেলস টাকা। এবার আমরা জানি ব্যালেন্স শিটের প্রথমে আমরা কি লিখি? অ্যাসেটগুলো লিখি। আর এটা যেহেতু ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাসেটগুলোকে ক্লাস করে সাজাতে হবে, অর্থাৎ শ্রেণীবিন্যাস করে সাজাতে হবে। তো অ্যাসেটের মধ্যে প্রথমেই আমাদের শ্রেণীবিন্যাসে আসবে কারেন্ট অ্যাসেট। এই যে দেখো কারেন্ট অ্যাসেট আমি একটু সবুজ কালি দিয়ে লিখেছি, একটু শিরোনামগুলো একটু আমি সবুজ কালি দিয়ে লেখার চেষ্টা করেছি। আচ্ছা, কারেন্ট অ্যাসেট কি আছে দেখি? ক্যাশ হলো কারেন্ট অ্যাসেট, নগদ, তোমরা জানো। তারপর আছে অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপর আছে সাপ্লাইজ অন হ্যান্ড, তারপর আছে প্রিপেড রেন্ট ছিল কত? 8,200, আর 6,000 কি হয়েছে? খরচ হয়ে গেছে, তাহলে আর থাকলো কত? 2,200। আর আছে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল কত? এই যে দেখো 9,100। কোথায় ছিল? রেওয়ামিলে ছিল। এবং পরে বলেছে খরচ হয়েছে, এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এক্সপায়ার্ড মানে হলো খরচে পরিণত হয়েছে। কত? 7,500। এটা মাইনাস করার পর আর প্রিপেড ইন্স্যুরেন্স হিসাবে সম্পত্তি পাশে রয়েছে 1,600। নেক্সট, এই
তাহলে আমাদের এটা দেখা গেল যে টোটাল তোমার কারেন্ট অ্যাসেট হয়েছে 2 লাখ। এই যে দেখো আরেকটা প্রপার্টি, আরেকটা অ্যাসেটের নাম আমি শিরোনাম দিয়েছি সবুজ কালি দিয়ে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি সম্পত্তি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট তো জানো এগুলো সম্পদ। আচ্ছা, তারপর কি কি আছে এটার আন্ডারে দেখি। এই শিরোনামের অধীনে ইকুইপমেন্টস আছে 3,50,000 এবং সেখান থেকে আমরা দেখব ডেপ্রিসিয়েশন ছিল কি না। হ্যাঁ, আমাদের ডেপ্রিসিয়েশন ছিল, এই যে 7,000 দেখছো। তাহলে সেটা আমরা এখন লেস করব। এই যে লেস, লাল কালি দিয়ে লেসটা লিখেছি, দেখেছো। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 7,000 লেস করার পর আমরা পেয়েছি 3,43,000। নেক্সট ফার্নিচার অ্যান্ড ফিকচার্স আছে হলো 2,70,800। তাহলে টোটাল এই প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হলো 6,13,800। সম্ভবত অ্যাসেট শেষ। তার পরবর্তীতে আসো টোটাল অ্যাসেট হলো তোমার এই 2 লাখ আর এই প্রপার্টি মিলিয়ে 8,13,800। অ্যাসেট শেষ, এবার মনে হয় লাইবিলিটিস। হ্যাঁ, এই যে দেখো লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটিস। ওনার সিকিউরিটি কি? মালিকানা সত্ত্ব। লাইবিলিটিস হলো দায়। আচ্ছা, কি কি? প্রথমেই যেহেতু আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট করছি, তাই আমরা লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটিকে ক্লাসিফাই করছি, অর্থাৎ শিরোনামের অধীনে শ্রেণীবিন্যাস করে সাজাচ্ছি। দেখো, প্রথমে আমি কারেন্ট লাইবিলিটিস দিয়েছি। কারেন্ট লাইবিলিটিসে কী কী আসে দেখো তো। অ্যাকাউন্টস পেয়েবেল, তারপর তোমার ওয়েজেস এক্রুড, ওই যে বকেয়া, তখন বলেছিলাম বকেয়াটা দায়ের দিকে আসবে, কারেন্ট লাইবিলিটিসের দিকে। আবার স্যালারিস পেয়েবেল ছিল। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিস এই তিনটা যোগ করার পর 56,900 হয়েছে। তারপর আমাদের আর কি আছে লাইবিলিটিস দেখি। লং টার্ম লাইবিলিটিস নীল, মানে নাই। লং টার্ম লাইবিলিটিস না থাকলেও তোমাদেরকে কিন্তু এই জিনিসটা দেখাতে হবে, কারণ এটাকে ক্লাসিফাইড বলেছে এবং সাধারণত এইভাবেই সাজিয়ে থাকে ব্যালেন্স শিটটা। আচ্ছা, তাহলে টোটাল লাইবিলিটিস কত হলো? যেটা কারেন্ট ছিল সেটাই হলো টোটাল, কারণ আমাদের লং টার্ম লাইবিলিটিস ছিল না। এখন আমরা ওনার সিকিউরিটিতে চলে যাব। ওনার সিকিউরিটি হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আসে তোমাদের মনে আছে? মূলধন। মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে, আমাদের এই অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন ছিল না। নেট প্রফিট তো ছিল, আমাদের নেট ইনকামটা যোগ হবে। আচ্ছা, দেখি মূলধন কত। মূলধন হলো 6 লাখ অ্যান্ড দেখি অ্যাড করেছে কত। এই যে দেখো, নেট ইনকাম আমাদের হয়েছিল 1,60,600। যোগ করার পর হয়েছে 7,60,600। এবার আমরা দেখি ড্রয়িংস ছিল না। ড্রয়িংস কত? 3,700। লেস করলাম, লেস করার পর হলো তোমার 7,56,900। তারপর আমরা এই যে দুটো কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি যোগ করার পর হলো 8,13,800। তাহলে আমরা টোটাল লাইবিলিটিস পেলাম 8,13,800 এবং টোটাল অ্যাসেট পেয়েছিলাম 8,13,800। ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম পেয়েছিলাম 1,60,600। তাহলে আজকে মোটামুটিভাবে তোমার 2017 সালে আসা ম্যাথসটা সলিউশন করেছি। আমার ধারণা তোমরা বেশ ভালোভাবেই বুঝেছ। আর যদি না বুঝে থাকো, অপশন তো আছেই, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তারপর তোমরা আমাকে ইনবক্সেও অনেকে জানাচ্ছ, আমার বেশ ভালো লাগছে। আমি যে এত কষ্ট করছি আমার কাছে সার্থক মনে হচ্ছে। তবে কয়জন দেখছো সেটাও একটা ব্যাপার, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে থাকবে আরও একটি গাণিতিক সমস্যা, আর আমি তোমাদের বোর্ডের কোশ্চেনগুলাই করানোর চেষ্টা করব। আর বারবার তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হলো
অবশ্যই অবশ্যই তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি কিন্তু তোমাদেরকে নতুন কোনো অঙ্ক দিচ্ছি না, আমি যেটা করাচ্ছি সেটাই তোমরা প্র্যাকটিস করো, এটাই তোমাদের জন্য এনাফ। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।